প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠে আবু জাফর ওবায়দুল্লাহর লেখা আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি নিয়ে আলোচনা করব। তবে কবিতাটি নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই তোমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, যেমন কবি পরিচিতি, তার বিভিন্ন দিকগুলো, তার গ্রন্থগুলো, এরপরে কবিতায় যাওয়ার আগে তোমাদের যে বিষয়গুলো মূলত জানতে হবে সেটা হচ্ছে কি কবিতার মূল ভাবটা কি আগে তোমাদের জেনে নেওয়া দরকার অবশ্যই, এবং কি কবি পরিচিতিটা অবশ্যই জেনে নেওয়া দরকার। তাহলে আমরা কবিতার পরিপূর্ণ বিশ্লেষণে যাওয়ার আগে তোমাদের জন্য আমি এই যে বিষয়গুলো অবশ্যই আগে জানা দরকার সে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব আজকে। তাহলে আমরা দেখি আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে আমরা কি কি জানতে পারি। সেই বিষয়গুলো আমরা দেখে নিই একটু। কবি পরিচিতিতে দেখো, এখানে দেখা যাচ্ছে যে ছবিটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে কি কবি আবু জাফর ওবায়দুল্লাহ ছবি। এখানে তোমাদের জন্য দেখো, এখানে তার জন্ম হচ্ছে 1934 8 ফেব্রুয়ারি, বরিশাল জেলা বাবুগঞ্জ উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। আর তার মৃত্যু হচ্ছে 19 মার্চ 2001 সালে। এরপরে পেশা হচ্ছে তিনি কি কবি ও প্রাবন্ধিক। তারপর ভাষা বাংলা, জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব কি বাংলাদেশ। তারপর ধরন হচ্ছে কি তার লেখার ধরনের মধ্যে হচ্ছে তিনি কবিতা লিখেছেন বেশি, উপন্যাস কিংবা অন্য বিষয়গুলো তার খুব অল্প লিখেছেন, কিন্তু তার লেখার মূল বিষয়টা হচ্ছে মূলত কি ধরনটা হচ্ছে কবিতা, তিনি কবিতায় বেশিরভাগ লিখেছেন। তারপর পুরস্কারের মধ্যে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পুরস্কার বাংলা একাডেমি 21 পদক, এবং এছাড়াও আরো বিভিন্ন রকম পুরস্কার তিনি পেয়েছিলেন। উল্লেখযোগ্য যে দুটি পুরস্কার উল্লেখযোগ্যগুলো এখানে তুলে ধরেছি তোমাদের জন্য। এরপর তার পেশা জীবন সম্পর্কে একটু আলোচনা করা দরকার আমাদের। যেমন 1954 থেকে 1997 সাল পর্যন্ত আবু জাফর ওবায়দুল্লাহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। যেমন 1954 সালে তিনি ইংরেজিতে মাস্টার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। 1957 সালে অধ্যাপনা পেশা ছেড়ে তিনি যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে। 1982 সালে তিনি সচিব হিসেবে অবসর নেন এবং মন্ত্রিসভায় যোগ দেন। কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে 2 বছর দায়িত্ব পালন করে 1984 সালে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। পরবর্তীতে 1992 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগ দেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থায়। তাহলে তার পেশা জীবন দেখলে দেখা যাচ্ছে যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বের মধ্যে ছিলেন, যদিও কি তিনি কবি কিংবা প্রাবন্ধিক হিসেবে পরিচিতি পেলেও পেশার ক্ষেত্রে তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। এরপর 1997 সালে তিনি একই সংস্থা থেকে পরিচালক হিসেবে অবসর নেন। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় ফিরে একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যান হিসেবেও বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন। তাহলে পেশা জীবনের ক্ষেত্রে তার বিভিন্ন পেশারা আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন পেশার সাথে জড়িত ছিলেন। যেমন প্রথমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন। তারপর 1957 সালে তিনি সেই অধ্যাপনা পেশাটি ছেড়ে দেন এবং পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। 1982 সালে সরকারের মন্ত্রিসভায় যোগ দেন। এরকম ভাবে বিভিন্ন দায়িত্ব তিনি বিভিন্ন সময় পালন করেছিলেন। তাহলে তার জন্ম হচ্ছে 1934 সাল 8 ফেব্রুয়ারি, মৃত্যু হচ্ছে 2001 19 মার্চ। আর তার উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে বাংলা একাডেমির 21 পদক
পুরস্কার। তাহলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং পেশা জীবনের ক্ষেত্রে তার যে বৈচিত্র্যতা সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখানে সাল সহ উল্লেখ করে দেওয়া আছে যে তিনি কত সালে কোন পদটিতে ছিলেন, কোন দায়িত্বে তিনি ছিলেন, সে বিষয়গুলো অবশ্যই সাল এবং দায়িত্বের পদের নাম সহ তোমাদের এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কিংবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এরপরে সাহিত্যে আবু জাফর ওবায়দুল্লাহ অবদান সম্পর্কে জেনে নাও। যেমন কাব্যের আঙ্গিক গঠনে এবং শব্দ যোজনার বিশিষ্ট কৌশল তার স্বাতন্ত্র্য চিহ্নিত করে। তিনি লোকজ ঐতিহ্যের ব্যবহার করে ছড়ার আঙ্গিকে কবিতা লিখেছেন। প্রকৃতির রূপ ও রঙের বিচিত্রিত ছবিগুলো তার কবিতাকে মাধুর্যমণ্ডিত করেছে। তার কাব্যগ্রন্থ হচ্ছে কি সাত নদীর হাট, সেটি প্রকাশিত হয় 1955 সালে। তারপর হচ্ছে কখনো রং কখনো সুর, প্রকাশিত হয় 1970 সালে। তারপর হচ্ছে কমলের চোখ 1974 সালে প্রকাশিত। আমি কিংবদন্তির কথা বলছি 1981 সালে প্রকাশিত। বৃষ্টির সাহসী পুরুষের জন্য প্রার্থনা 1983 সালে প্রকাশিত। আমার সময় 1987 সালে প্রকাশিত। তাহলে দেখা যাচ্ছে এখানে তোমাদের জন্য সালগুলো সহ উল্লেখ করে দিয়েছি। সাত নদীর হাট, কখনো এইগুলো সবগুলো কিন্তু হচ্ছে কি কাব্যগ্রন্থ, তার এই লেখাগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থগুলো কত সালে প্রকাশিত হয় অবশ্যই সালগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখা যাচ্ছে, আচ্ছা এখানে কিংবদন্তির কথা বলছি যেটা 1981 সালে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে কি, যে কবিতার বইটিতে অনেকগুলো কাব্য থাকবে সেটাই হচ্ছে কাব্যগ্রন্থ। এখন তোমাদের যে পাঠ্য, সেই পাঠ্যটা কবিতাটির নামও কিন্তু কি আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কাব্যগ্রন্থটিতে যে আমি কিংবদন্তির কথা বলছি, যে কাব্যগ্রন্থটিতে অনেকগুলো কবিতা আছে সেগুলোর মধ্যে একটি কবিতার নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এবং সেই একটি কবিতায় তোমাদের পাঠ্য। এই কবিতার নাম অনুসারে মূলত পুরো কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে। এরপরে কবিতার আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার উৎস ও ছন্দ সম্পর্কে জেনে নিতে হবে তোমাদের। যেমন কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা কেন বলা হচ্ছে, ওই কবিতার নাম অনুসারে কাব্যগ্রন্থটির নামকরণ করা হয়েছে বলে এটি হচ্ছে কি নাম কবিতা। তারপর হচ্ছে কবিতাটি গদ্য ছন্দে রচিত। হ্যাঁ, তোমরা যেমন ছন্দ হচ্ছে কি বাংলায় ছন্দ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্বরবৃত্ত, আরেকটি হচ্ছে মধ্য মাত্রাবৃত্ত, আরেকটা হচ্ছে কি অক্ষরবৃত্ত। এই স্বরবৃত্ত মাত্রাবৃত্ত তো গেছে, কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে দেখা যায় যে অনেকগুলো অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে অনেক প্রকারের ছন্দ পাওয়া যায় এবং এই গদ্য ছন্দও দেখা যায় যে ওই অক্ষরবৃত্তেরই অন্তর্ভুক্ত একটি ছন্দ। তাহলে এই কবিতাটি হচ্ছে মানে গদ্য ছন্দ মানে অনেকটা কি সেখানে মানে অন্তমিল থাকে না তেমন। তারপরে দেখা যায় যে যেমন যে মাত্রা কবিতার মূলত যে মাত্রাটা দেখা যায় সেই মাত্রার কোনো কি থাকে না, স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্তে এবং অক্ষরবৃত্তেরও কিছু ছন্দে দেখা যায় যে মাত্রা সংখ্যা কি থাকতে হয়, এক একটা নিয়ম অনুসারে মাত্রা সংখ্যাটা থাকতে হয়। কিন্তু এই গদ্য ছন্দের মাত্রা সংখ্যাটা মূলত নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে থাকে না, সেটা গদ্যের আকারে অনেকটা লেখা হয়ে থাকে। কিন্তু গদ্যের আকারে লেখা হয়ে মূলত এটাতে কি থাকে, বলার ধরনের মধ্যে লেখার শব্দগুলো সাজানোর মধ্যেও একটা ছন্দ পরিলক্ষিত হয়, একটা সৌন্দর্য, একটা মানে শ্রুতি মধুরতা দেখা যায়। এই জন্য এটা হচ্ছে কি গদ্য ছন্দ। কবিতাটি গদ্য ছন্দে রচিত। প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি প্রাকৃতিক ছন্দ বা স্বাভাবিক ছন্দ, মানে স্বাভাবিক আমরা যে কথা বলি অনেকটা
সেই সুরে বলা ছন্দ, যদিও সেই সুরে বলা, কিন্তু পড়ার সময় তোমরা দেখবে যে এই কবিতা বলার ধরনের কারণে সেই কবিতার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, যেমন ছন্দের মতো একটা ভালো লাগা কাজ করে। তারপরে হচ্ছে কবিতাটিতে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, সংগ্রাম, বিজয় এবং মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গ সমূহ ফুটে উঠেছে। এই কবিতায় কবি মানব মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তাহলে এই আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন আকাঙ্ক্ষাটি ব্যক্ত করেছেন? সেটি হচ্ছে মানব মুক্তির আকাঙ্ক্ষা। কবি এই কবিতায় মানব মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এই কবিতার মূলত কি বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস যেমন উঠে এসেছে, ইতিহাস সংগ্রাম যেমন উঠে এসেছে, তেমনি আমাদের মুক্তিযুদ্ধের কিছু বিষয়ও এখানে উঠে এসেছে। তারপরে হচ্ছে কবিতায় কিংবদন্তি শব্দটি ঐতিহ্যের প্রতীক। হ্যাঁ, কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে মূলত কি জনশ্রুতি, যেটা কি লোক পরম্পরায় শ্রুত বা কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের কি পরিচয়বাহী। এটাকে কিংবদন্তি বলতে, যেটা কি মুখে মুখে প্রচলিত হয়ে শ্রুত হয়ে এসেছে প্রাচীন কাল থেকে, সেটা হচ্ছে কিংবদন্তি। এই কিংবদন্তি এখানে তাই ঐতিহ্যের প্রতীক হিসেবে শব্দটি ব্যবহৃত হয়েছে। তারপর চিত্রকল্প নির্মাণের ক্ষেত্রে দেখা যায় যে এই কবিতায় একটা অভিনবত্ব পরিলক্ষিত হয়। মানে এখানে যে চিত্রটি তৈরি হয়েছে সেটা সাধারণ কোনো চিত্র নয়, তার স্বাভাবিক গদ্য ছন্দের মধ্যে দিয়ে একটা অসাধারণ একটা চিত্র তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেন। এরপরে হচ্ছে কবিতায় উল্লেখিত সংখ্যাবাচক তথ্য, যেমন আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে মূলত দেখা যায় যে আমি কিংবদন্তির কথা বলছি কথাটি কিন্তু কি অনেকবার ব্যবহৃত হয়েছে। এখানে তোমাদের জন্য তুলে ধরেছি কয়বার ব্যবহৃত হয়েছে। কবিতাটির মোট লাইন হচ্ছে মূলত কি 68। অনেক বড় কবিতা। যদিও অনেক বড় কবিতা, তবুও কিন্তু এই 68 লাইন কিন্তু কি সংক্ষেপিত। এই কবিতাটি আরো বড়। আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থটিতে, এই কবিতাটি আরো বিশাল আকারে দেওয়া আছে। তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে শুধু 68 লাইন কবিতা এখানে তুলে ধরেছে। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার লাইন হচ্ছে 68। তারপর হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি যে শব্দ যতবার ব্যবহৃত হয়েছে, যেমন কবিতা শব্দটি 18 বার ব্যবহার করা হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি লাইনটি 2 বার। তারপরে হচ্ছে যে কবিতা শুনতে জানে না, হ্যাঁ, যে কবিতা শুনতে জানে না কথাটি ব্যবহার করা হয়েছে 9 বার। আবার আমি শব্দটি ব্যবহার হয়েছে 14 বার। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এই লাইনটা বলেছে এখানে কবি 3 বার বলেছেন। তারপর রক্তজবা শব্দটি 3 বার ব্যবহৃত হয়েছে, চিত্তদাস শব্দটি 2 বার ব্যবহৃত হয়েছে। এই যে ব্যবহার করা শব্দের কিংবা একটি পুরো বাক্যে কিংবা কিছু বাক্যাংশের যে ব্যবহার, সেই ব্যবহারের মধ্যেও কিন্তু এই কবিতার গঠনমূলক একটা অভিনবত্ব পরিলক্ষিত হয়। এই শব্দগুলোর ব্যবহারের মধ্যে দিয়েও তিনি এই কবিতাকে অভিনবত্ব দান করেছেন, এবং তার এই শব্দ ব্যবহারের মধ্যে দিয়েও তার কবিতায় কি একটা শিল্পরূপ তিনি দিয়েছেন শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে। যেমন এখানে দেখা যায় এই কবিতাটিতে মূলত তুমি কবিতাটি যখন তোমরা পড়বে, তোমাদের যখন কবিতাটি নিয়ে আলোচনা করবো, তোমরা দেখতে পাবে যে মানে একই ধাঁচের বাক্যে এখানে ব্যবহার হচ্ছে বারবার। যেমন আমি কিংবদন্তির কথা বলছি 2 বার ব্যবহার হয়েছে, আবার কবিতা শব্দটি 18 বার ব্যবহার হয়েছে। যে কবিতা শুনতে জানে না বাক্যাংশটি কি বাক্যটি ব্যবহার হয়েছে 9 বার। এভাবে দেখা যায় যে এতবার ব্যবহার হতে, এবং এই যে বারবার মানে ব্যবহার ধারাবাহিক যে উপস্থাপন, এই যে শব্দ কিংবা বাক্যের যে ধারাবাহিক উপস্থাপন, এটার মধ্যে দিয়ে কবিতা আর মুক্তির আবেগকে মূলত কবি কি করেছেন, শিল্পরূপ প্রদান করেছেন।
এখানে বলেছি যে কি কিংবদন্তি শব্দটি মূলত কি ঐতিহ্যের প্রতীক হিসেবে কবি শব্দটি ব্যবহার করেছেন। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে মূলত কি সমন্বিত করেছেন গভীরতার সঞ্চারী চিত্রকল্প। একটা চিত্রকল্প তৈরি করার জন্য তিনি গভীর একটা চিত্রকল্প তৈরি করার জন্য এই শব্দভণ্ডগুলো তিনি এভাবে ব্যবহার করেছেন, এবং এই যে ব্যবহার করেছেন সেটার মধ্যে দিয়ে কিন্তু একটা শিল্প সার্থক একটা লেখা তিনি পাঠকদেরকে উপহার দিয়েছেন, এবং তিনি বাংলা সাহিত্যে উপহার দিয়েছেন। চিত্রকল্প কি মূলত যে চিত্রকল্পটি তিনি এভাবে তৈরি করতে চেয়েছেন। চিত্রকল্প হচ্ছে এমন শব্দ ছবি মূলত যেটা কবি কি করেন গড়ে তোলেন তার ইন্দ্রিয়ের কাজ, মানে তার ইন্দ্রিয় বলতে কি তার অনুভূতির ভিতরের যে চিত্র, সেই চিত্র তিনি পাঠকদের সামনে যেভাবে শব্দ দিয়ে উপস্থাপন করেন সেটাই হচ্ছে মূলত কি চিত্রকল্প। শব্দের মাধ্যমে, শব্দের আশ্রয়ে তার অনুভূতির যে তার চিন্তার ভিতরের চিত্রটা তিনি যখন পাঠকদের সামনে তুলে ধরেন সেটাই হচ্ছে চিত্রকল্প, এবং সেটা যখন পাঠকের মনে কি সংবেদনা জাগাবার উদ্দেশ্যে মূলত তিনি কবিরা শব্দগুলো ব্যবহার করেন। এবং চিত্রকল্প নির্মাণের শর্ত হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে অভিনবত্ব। এই যে তার শব্দগুলো বারবার ব্যবহার করা, এগুলো তার কি অভিনবত্ব তৈরি করার জন্য তিনি এভাবে শব্দগুলো ব্যবহার করেন। আচ্ছা, এরপরে মূল ভাব, কবিতার মূল ভাবটা এবার তোমরা দেখে নাও। যেমন কিংবদন্তি শব্দটি দ্বারা লোক পরম্পরায় শ্রুত কথিত এমন কোন বিষয় বোঝায় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয় দেয়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির ঘোষণা দিয়েছেন। তাহলে কবি এই কবিতায় কিসের ঘোষণা দিয়েছেন? মানুষের সর্বাঙ্গীন মুক্তির ঘোষণা দিয়েছেন। বাঙালি জাতির হাজার বছরের সংগ্রাম ও বিজয়ের ইতিহাস এই কবিতার প্রেক্ষাপট তৈরিতে উদ্দীপক হিসেবে কাজ করেছে। এই কবিতায় কবি মানব মুক্তির আকাঙ্ক্ষা এবং তার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন। শত্রুরা কিভাবে ভীরু কাপুরুষের মতো পেছন দিক থেকে আক্রমণ করে বা বন্দী করে কৃতদাসের উপর ঝাঁপিয়ে পড়ে তা কবি তুলে ধরেছেন। এই কবিতায় কবি কিভাবে ভীরু কাপুরুষেরা আক্রমণ করে, পিছন দিক থেকে আক্রমণ করে সেটাও তুলে ধরেছেন, এবং তিনি তার পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরেছেন। কবি মাটির কাছাকাছি মানুষের ইতিহাসের সঙ্গে বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস তুলে ধরেছেন। মানে শ্রমজীবী মানুষের যে লড়াই করে তার বেঁচে থাকাটা, শ্রমজীবী মানুষের জন্য টিকে থাকাটা সহজ নয়। তাকে অনেক শ্রম দিয়ে তাকে কি করতে হয়, তার জীবন ধারণ করতে হয়। এই যে শ্রমজীবী মানুষের যে জীবন, তার যে টিকে থাকার যে ইতিহাস, সেটা তিনি এখানে তুলে ধরছেন। তিনি কবিতার কথা বলেছেন। কবি আবু জাফর ওবায়দুল্লাহ কবিতা ও সত্যের অভেদ কল্পনার মাধ্যমে মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা বলে তার বিশ্বাস যুদ্ধই মুক্তি আনতে পারে। এখানে এই জায়গাটিতে দেখো, কবি আবু জাফর ওবায়দুল্লাহ কবিতা ও সত্যের অভেদ কল্পনা মানে কি পার্থক্য না করা, কবিতা এবং সত্য একটি আরেকটি মানে দুটিকে তিনি একই জিনিস মনে করছেন। সত্যই হচ্ছে কবিতা এবং কবিতাই হচ্ছে কি সত্য। আবু জাফর ওবায়দুল্লাহর কাছে সত্য মানে কবিতা মানে সত্য, মানে কবিতাকে তিনি সত্যের সাথে এক করে দেখেছেন। কবিতা যেমন সুন্দর, যেমন মুক্তির কথা বলে, মানুষের মুক্তির কথা বলে, ঠিক সেই কবিতা মুক্তির কথা বলে কি সত্যের মতো এই কবিতাও তার কাছে সুন্দর। হ্যাঁ, তাহলে এই কবিতার মাধ্যমে তিনি যেহেতু কবিতা এবং সত্যকে একই মনে করেছেন, তাই এই কল্পনার মাধ্যমে তিনি কি মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা তিনি এই কবিতায় তুলে ধরেন। তার বিশ্বাস যুদ্ধই মুক্তি আনতে পারে। যুদ্ধ শুরু হলে মানুষকে পরিবার থেকে দূরে যেতে হয়, ভালোবাসার মানুষকে মুক্ত করতে তাদের ছেড়ে যেতে হয়। এই সত্য আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে প্রাপ্ত।
হ্যাঁ, মানে যুদ্ধের কারণে যখন যুদ্ধ শুরু হয়, আমাদের মুক্তির জন্য, আমাদের স্বাধীনতার জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে, তাহলে এই যুদ্ধে কি করতে পারে, মুক্তি আনতে পারে। তাহলে এই যুদ্ধ না হলে বাংলাদেশও স্বাধীন হতো না। তারপর এই যে যুদ্ধের সময় যে কি করতে হয়, এই যুদ্ধ শুরু হলে পরিবার থেকে দূরে যেতে হয়, ভালোবাসার মানুষকে মুক্ত করতে তাদের ছেড়ে যেতে হয়। মূলত বাংলাদেশের মানুষকে ভালোবেসে অনেক কি করেছে, তাদেরকে মুক্ত করার জন্য তাদের কাছ থেকে দূরে দিয়ে, মা ভাই বোনের কাছ থেকে দূরে দিয়ে আমাদের কি শহীদ মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়েছেন। কবি, আমি কিংবদন্তির কথা বলছি, এবং যে কবিতা শুনতে জানে না, পংক্তিমালার মাধ্যমে কবিতা আর মুক্তির আবেগকে একত্রে শিল্পরূপ দিয়েছেন। এই কবিতায় কবি একাধিক চিত্রকল্পের মাধ্যমে, যেমন কর্ষিত জমি, প্রতিটি শস্যদানা কবিতা, ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতে এক দোতনা সৃষ্টি করেছেন। মানে কবি এমনভাবে চিত্রকল্পটি, এমনভাবে চিত্রটি তৈরি করেছেন যে কি সেটা আমাদের অনুভূতির ভিতরে একটা যেন সুর তৈরি করে। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তাহলে মানে এই এই যে একটা ছবি তিনি দিয়েছেন আমার পাঠকদেরকে, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। হ্যাঁ, একটা যে জমি কর্ষণ করে, কর্ষণ মানে কি, তাকে কোদাল দিয়ে তাকে কুড়ে কুড়ে যে সেখানে শস্য রোপণ করে, সেখান থেকে যে শস্য পাওয়া হয়, সেই শস্যগুলো কি, সেই শস্যগুলোকে তিনি কবিতা মনে করেছেন। কবি সেই শস্য দানাগুলোকে কি মনে করেছেন, কবিতা মনে করেছেন, কারণ তিনি কবিতা এবং সত্যকে এক করে দেখেছেন, এবং মানুষের যে বেঁচে থাকার যে লড়াই, সেটাকে তিনি এখানে একাত্ম করে নিয়েছেন, সেটা কবিতায় বলেছেন। এবং সেই কবিতা তার কাছে এমন একটা বিষয়, যেটা হচ্ছে কি, যেখানে সত্যের কথা, ন্যায়ের কথা তুলে ধরা হয়। হ্যাঁ, এই জন্য মূলত এই যে একজন কৃষক যখন সেই জমিটা চাষ করে, সেখান থেকে শস্য ফলন করে, সেটাকে তিনি এমন সৌন্দর্যের ভিত্তিতে দেখেছেন যে সেটাকে তিনি কি মনে করেন, কবিতা মনে করেন। কবির বিশ্বাস যুদ্ধের মধ্যে দিয়েও অর্জিত এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এদেশের দামাল ছেলেরা, তাদের পরিশ্রমের ফসল হিসেবে সাফল্য আসবে। কবিতায় পারে সেই সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ঘটাতে। তাহলে কবিতায় পারে সেই কবি বলেছেন, মানে কবিতায় পারে সেই সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ঘটাতে। কবিতা কিভাবে অনিবার্য অভ্যুত্থান ঘটাতে পারে, কারণ কবিতায় কি অন্যায়ের কথা তুলে ধরলে কবিতা পড়ে, যে কবিতা পড়বে সে কি হবে, প্রতিবাদী হবে। তাহলে এভাবে কবিতার মাধ্যমে কি হবে, একটা সুন্দরের জন্য একটা অভ্যুত্থান হবে। এরপরে যে বিষয়টি, সেটা হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি পড়ার সময় যে বিষয়গুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কবি বাঙালি সত্তার অতীত ঐতিহ্যের সঙ্গে লড়াই, সংগ্রাম ও হার না মানা বীরত্বের জয়গান তুলে ধরেছেন। এই কবিতায় কবির মুক্তির অস্ত্র হচ্ছে কবিতা নামক শব্দকল্প। হ্যাঁ, কবি বাঙালির জাতীয় জীবনের মুক্তির আকাঙ্ক্ষা অতীত ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত কবিতা নামক শব্দকল্পের মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতাটি শাব্দিক করতে চেয়ে ভাবার্থ মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশে বেশি কার্যকর। কবি কবিতা শব্দের ব্যবহারে বাঙালির অতীতকে কিভাবে যুক্ত করেছেন, কেন যুক্ত করেছেন, তা সঠিকভাবে বুঝতে হবে। কবিতায় কতগুলো বিশেষ শব্দের একাধিক ব্যবহার অর্থ ভাবার্থে প্রয়োগ করতে হবে। কবি নিজের আত্মপরিচয় দিতে গিয়ে কোথায় তার পূর্ববর্তী পুরুষের কথা বলেছেন, কোথায় নিজের পরবর্তী প্রজন্মের কথা বলেছেন, কেন বলেছেন তা জানতে হবে। কবিতার সঙ্গে যুক্ত বাংলার গ্রামীণ কৃষি পরিবেশের নানা উপাদানের সঙ্গে পরিচিত হতে হবে। কবিতায় কবির দেশপ্রেমের স্বরূপ উপলব্ধি করতে হবে। মানে যে যে বিষয়গুলো মূলত কবিতা পড়ার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, কবি নিজের আত্মপরিচয় দিতে গিয়ে মানে কোথায় তার পূর্বপুরুষের কথা বলেছেন এবং কেন তিনি এই কথাটা বলেছেন। হ্যাঁ, নিজের কোথায় নিজের পরবর্তী প্রজন্মের কথা বলেছেন, কোথায় মানে পূর্বপুরুষের কথা কোথায় বলেছেন, তার পরবর্তী প্রজন্মের কথা কোথায় বলেছেন এবং কি কারণে বলেছেন, সেই বিষয়গুলো অবশ্যই কি করতে হবে,
বুঝতে হবে, বের করতে হবে, তাহলে তোমাদের জন্য কবিতা বুঝার যেমন সহজ হবে, তেমনি তোমাদের কি কোশ্চেনের আনসার করা, প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে কি কবিতা শব্দের ব্যবহারে বাঙালির অতীতকে কবি কিভাবে যুক্ত করেছেন এবং কেন যুক্ত করেছেন সে বিষয়গুলো সঠিকভাবে বুঝতে হবে। অবশ্যই তোমাদের সাথে এই নিয়ে আমি কবিতা আলোচনার সময় বিস্তারিত আলোচনা করব, কিন্তু এরপরেও এর আগে তোমাদের যে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো তুলে ধরেছে। এরপরে আরেকটি হচ্ছে কি কবিতার সাথে যুক্ত বাংলার গ্রামীণ কৃষি পরিবেশের নানা উপাদানের সঙ্গে পরিচিত হতে হবে। এই বিষয়গুলো তোমরা কবিতা পড়ার সময় কিংবা আমি তোমাদের সাথে কবিতাগুলো আলোচনা করার সময় আরো বেশি করে তোমরা মনোযোগ দিতে পারো, যেন যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো তোমরা জেনেছো সেটা হচ্ছে কি কবিতাটি 68 লাইনের, কিন্তু আজকের ক্লাসে কবিতাটি নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কবিতাটির বিশ্লেষণ আলোচনা করব। আজকে যে বিষয়গুলো তোমরা পড়েছো সেই বিষয়গুলো আরেকবার তোমরা দেখে নাও, যেমন কবি পরিচিতি, কবিতা, কবির কি জন্ম, মৃত্যু, পেশা, তারপর হচ্ছে তার উল্লেখযোগ্য পুরস্কার, এগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে আছে কি সাহিত্যে তার অবদান, সাত নদীর হার, কখনো রং কখনো সুখ, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। মনে রাখবে এই প্রত্যেকটি কিন্তু কাব্যগ্রন্থ, এখানে কোনো উপন্যাস কিংবা নাটক কিংবা প্রবন্ধ নেই। এরপরে হচ্ছে কবিতার উৎস হচ্ছে কি আমি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার উৎস। তারপরে কবিতাটি গদ্য ছন্দে রচিত এবং একটি ছন্দ হচ্ছে কি প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক ছন্দ। তারপর কিংবদন্তি কবি শব্দবন্ধটি ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত এবং চিত্রকল্প নির্মাণের শর্ত হচ্ছে অভিনবত্ব। আর যে বিষয়গুলো মনে রাখতে হবে, কবিতাটি হচ্ছে 68 লাইন, কবিতা শব্দটি ব্যবহৃত হয়েছে 18 বার, কিংবদন্তির শব্দের কথা বলছি লাইনটি 2 বার, যে কবিতা শুনতে জানে না এই লাইনটি 9 বার, আমি শব্দটি 14 বার, তারপর আমি আমার পূর্বপুরুষের কথা বলছি 3 বার, অর্থ জবা শব্দটি 3 বার, কৃতদাস শব্দটি 2 বার ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে মূলভাব, যেখানে কি কবি মানব মুক্তির কবিতায় মানব মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এরপর হচ্ছে যে বিষয়গুলো তোমাদের কবিতা পড়ার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল দিতে হবে সেটা হচ্ছে কি তার পরবর্তী প্রজন্মের কথা তিনি কোথায় বলেছেন, তার পূর্ববর্তী প্রজন্মের কথা কোথায় বলেছেন এবং তিনি কেন বলেছেন, তারপর গ্রামের কৃষি পরিবেশের নানা উপাদান, এরপরে হচ্ছে কবিতা শব্দের ব্যবহারে বাঙালি অতীতকে কিভাবে তিনি যুক্ত করেছেন এবং কেন করেছেন সেটা সঠিকভাবে বুঝতে হবে। আশা করি কবিতার বিশ্লেষণে আগামী ক্লাসে তোমাদের জন্য কবিতাটি পুরোপুরি সহজভাবে তোমাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার সাথে ক্লাসে থাকার জন্য, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।